আমি যখন তদন্তে কি আলোচনা হয়েছে কারোর সাথে আলোচনা করছি না, তার মানে আমি ধরে নিতে পারি তদন্তকারী সংস্থার কাছ থেকে মিডিয়ায় এই খবরগুলো লিক হচ্ছে। আমায় কি প্রশ্ন করেছে তদন্তকারী সংস্থার কাছে আর আমার সাথে কি আলোচনা হয়েছে এটা মিডিয়ায় চলে আসছে। আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেবে। আমি কেন্দ্র তদন্তকারী সংস্থার সম্মুখীন হয়েছি এখনো পর্যন্ত 8 থেকে 10 বার। আমাকে সিআইডি সামান দিয়েছিল, প্রথম সামান 30 তারিখ বিকেলে আমার উপর আক্রমণ হয়, আপনারা দেখেছেন। 48 ঘন্টা আমি বাড়ি থেকে বেরোতে পারি। আমি সময় চেয়েছিলাম, আমাকে 8 তারিখ ডাকা হয়েছে। 8 তারিখ আমি ছিলাম না। আমি 6 তারিখ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ইন্ডিয়া জোটের মিটিং ছিল। 8 তারিখ তারা জানে যখন আমি দিল্লিতে, তখন 8 তারিখ বিকেলে নোটিশ দিয়ে বলা হচ্ছে 9 তারিখে আসুন। 9 তারিখেও আমার বৈঠক ছিল। আমি গতকাল সঙ্গে সঙ্গে যখনই আমি কোর্টের নির্দেশ পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে 6টার আগে গেছি এবং তারা যে প্রশ্নগুলো করেছে আমি তো এখানে আলোচনা করতে পারি না, যদিও আমি দেখছি মিডিয়া অনেক কিছু বেরিয়েছে। আমায় কি প্রশ্ন করেছে তদন্তকারী সংস্থার কাছে আর আমার সাথে কি আলোচনা হয়েছে এটা মিডিয়ায় চলে আসছে। এবং আমি বাড়ি ফেরার আধ ঘন্টার মধ্যে আমাকে প্রথম প্রশ্ন কি করা হয়েছে, আমাকে দ্বিতীয় প্রশ্ন কি করা হয়েছে, আমাকে তৃতীয় প্রশ্ন কি করা হয়েছে, আর উত্তরে আমি কি বলেছি সব আমি দেখছি মিডিয়ায় রিপোর্ট হয়ে গেছে। আমি এটা নিয়েও আগামী দিন হাইকোর্ট মুভ করব। আমি যখন তদন্তে কি আলোচনা হয়েছে কারোর সাথে আলোচনা করছি না, তার মানে আমি ধরে নিতে পারি তদন্তকারী সংস্থার কাছ থেকে মিডিয়ায় এই খবরগুলো লিক হচ্ছে। যারা এতদিন ধরে তদন্ত চালাচ্ছে আমাকে যখনই ডেকেছে আমি গেছি। আমাকে সিআইডি সামান দিয়েছিল, প্রথম সামান 30 তারিখ। 30 তারিখ বিকেলে আমার উপর আক্রমণ হয়, আপনারা দেখেছেন। 48 ঘন্টা আমি বাড়ি থেকে বেরোতে পারিনি। আমি সময় চেয়েছিলাম, আমাকে 8 তারিখ ডাকা হয়েছে। 8 তারিখ আমি ছিলাম না। আমি 6 তারিখ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ইন্ডিয়া জোটের মিটিং ছিল। 8 তারিখ তারা জানে যখন আমি দিল্লিতে, তখন 8 তারিখ বিকেলে নোটিশ দিয়ে বলা হচ্ছে 9 তারিখে আসুন। 9 তারিখেও আমার বৈঠক ছিল। আমি গতকাল সঙ্গে সঙ্গে যখনই আমি কোর্টের নির্দেশ পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে 6টার আগে গেছি এবং তারা যে প্রশ্নগুলো করেছে আমি তো এখানে আলোচনা করতে পারি না, যদিও আমি দেখছি মিডিয়া অনেক কিছু বেরিয়েছে। আমায় কি প্রশ্ন করেছে তদন্তকারী সংস্থার কাছে আর আমার সাথে কি আলোচনা হয়েছে এটা মিডিয়ায় চলে আসছে। এবং আমি বাড়ি ফেরার আধ ঘন্টার মধ্যে আমাকে প্রথম প্রশ্ন কি করা হয়েছে, আমাকে দ্বিতীয় প্রশ্ন কি করা হয়েছে, আমাকে তৃতীয় প্রশ্ন কি করা হয়েছে, আর উত্তরে আমি কি বলেছি সব আমি দেখছি মিডিয়ায় রিপোর্ট হয়ে গেছে। আমি এটা নিয়েও আগামী দিন হাইকোর্ট মুভ করব। আমি যখন তদন্তে কি আলোচনা হয়েছে কারোর সাথে আলোচনা করছি না, তার মানে আমি ধরে নিতে পারি তদন্তকারী সংস্থার কাছ থেকে মিডিয়ায় এই খবরগুলো লিক হচ্ছে। যদি লিক হয়ে থাকে ইনভেস্টিগেশনের উদ্দেশ্য তো ঠিক না। সুতরাং আমি বারবার তদন্তকারী সংস্থা যেখানে আমাকে ডেকেছে আমি গেছি। আমি যদি কলকাতায় উপস্থিত না থাকি আমি তো যেতে পারি না। আমার সামর্থ্য অনুযায়ী যেখানে যখন প্রয়োজন হয়েছে যে মামলায় ডাকুন। আর এখন সরকার পাল্টেছে, এরা বিভিন্নভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। আমি শুনেছি যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্টগুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা কার আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তো ছিল না। তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন হলে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? তার কারণ আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেবে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি বলবেন জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো
তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন অমিত শাহর বিরুদ্ধে অ্যাকশন নেবার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, তাই আমার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারেনি। সরকার বদলেছে, এখন মামলা হয়েছে। তাহলে আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আমি ডিজে বাজাবো বলে, তাহলে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর হবে না কেন? আমরা তো কোর্টে মুভ করবো। তদন্তকারী সংস্থার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কেস আমি বাংলা থেকে বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার ভাষণে এই তদন্তভার সিআইডি কে দেওয়া হয়, তাহলে যে বহিরাগতরা এসে বাঙালিকে আক্রমণ করেছে সেই মামলার দায়ভার কেন সিআইডি বা সিবিআই কে দেওয়া হবে না? এই প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্নটা এড়িয়ে যেতে পারে না। আপনারা এসব চাপের রাজনীতি, দল ভাঙানো আমরা অনেকদিন ধরে দেখছি। এসব করে কোনো লাভ নেই। 30 লক্ষ মানুষকে আপনারা ভোটার তালিকার বাইরে রেখে ভোট করেও তৃণমূল 41% ভোট পেয়েছে। 2,60,00,000 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তাদের প্রতিনিধিত্ব তৃণমূল কংগ্রেস করবে। এক চুল জায়গা তৃণমূল কংগ্রেস ছাড়বে না। উৎসাহ করে, গায়ের জোরে কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে, ফলস কেসে ইমপ্লিকেট করে, পার্টি অফিস দখল করে, বাড়ি ভেঙে, ঘর জ্বালিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে দেবো। সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে মানুষের আশীর্বাদ। 2011 সালের পরিবর্তন আর 2026-এর পরিবর্তনটা খালি একটু তুলনা করুন। মানুষের মধ্যে কোনো আবেগ নেই, স্বতঃস্ফূর্ততা নেই। 8টার পর রাস্তা শূন্য, ফাঁকা। বিজেপি বিজয় মিছিল বার করতে পারছে না। যারা বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি বলবো রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন। মানুষ যদি আপনাদের জিতিয়ে থাকে, মানুষের জন্য কাজ করুন। মানুষ বুলডোজারের জন্য ভোট দেয়নি, মানুষ কর্মসংস্থানের জন্য ভোট দিয়েছে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতির জন্য ভোট দিয়েছে। মানুষ উন্নয়নের স্বার্থে ভোট করুন। উন্নয়ন দিল্লির সাথে লড়াই করে টাকা আনুন। আপনারা ভোটের আগে বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পর মানুষ দেখছে বুলডোজার। এই দ্বিচারিতা তো চলতে পারে না। আমি মিডিয়ার বন্ধুদের বলবো, কোনো স্পেকুলেশন, কোনো আলোচনা না করে যদি কেউ ভুল তথ্য পরিবেশন করেন, আমরা কিন্তু বাধ্য হব হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অব্দি যেতে পৌঁছাতে। আপনাদের দায়িত্ব, আপনারা সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত করবেন, পরিবেশন করবেন। আপনারা ঘটনাকে ঘটনা বানিয়ে দেখাবেন। আমার সাথে তদন্তকারী সংস্থার কি কথা হলো, আমার সাথে অন্য কারোর কি কথা আপনি দেখিয়ে দিচ্ছেন। আমার সাথে রাহুল গান্ধীর মিটিং হয়েছে, তৃতীয় ব্যক্তি কেউ নেই। আমি আর রাহুল গান্ধী কি কথা হয়েছে আপনারা জানেন। আমিও মিডিয়ার সাথে কথা বলি। স্যার, আপনারা জানছেন কোথেকে? আপনারা আপনাদের মতো স্পেকুলেট করে